জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি সতীর্থ কর্মকার। দ্রুত সময়ের মধ্যেই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে, নিয়োগ দেওয়া হচ্ছে তদন্ত কর্মকর্তা। একথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মঙ্গলবার ট্রাইব্যুনালে গণমাধ্যমকে এসব তথ্য জানান তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, কারো বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলে কোনো পর্যায়ে নির্বাচনে অংশ নিতে পারবেন না। আইনের এই সংশোধনী সংবিধান মেনেই করা হয়েছে বলে জানান তাজুল ইসলাম। আওয়ামী লীগের বিরুদ্ধে অন্য মামলায় সাক্ষীরা ইতিমধ্যে ট্রাইব্যুনালে যেসব সাক্ষ্য দিয়েছেন তা তদন্তে আমলে নেওয়া হবে বলে জানানো হয়। আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলাকালে অন্য কোনো দলের নাম উঠে আসলে সেই সব দলের বিচারের বিষয়টিও বিবেচনার কথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। কোন বিষয়কে ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হবে সেই প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, আইনের মধ্যে যেসব বিষয় উঠে আসবে সেই সব বিষয় ধরে তদন্ত এগিয়ে নেওয়া হবে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ দলের একাধিক নেতার বিচার ট্রাইব্যুনালে চলছে। যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে ফর্মাল চার্জ অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়, তাহলে সেই ব্যক্তি বাংলাদেশের কোনো নির্বাচনে অর্থাৎ পার্লামেন্ট নির্বাচনে নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না, অর্থাৎ ইলেকশনে তিনি দাঁড়াতে পারবেন না। যে দল হিসাবে, সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের প্রক্রিয়া চলমান ছিল, তা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন, তারা সর্বাত্মক চেষ্টা করবেন এবং তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসাবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভারত স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হলে বিএনপির কিছু করার নেই। জনগণই সিদ্ধান্ত নেবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে। তবে আমরা চাই না ফেলানির মতো কোনো ঘটনা ঘটুক। একই সাথে পানির হিস্সা সহ সব ন্যায্য দাবির সুষ্ঠু সমাধান চায় বাংলাদেশ। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি আরও বলেন, একটি সুষ্ঠু অবাধ নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের একমাত্র লক্ষ্য। এই কাজে তাদের সফলতার উপর নির্ভর করবে তাদের সাথে সম্পর্ক। এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে। আমরা যদি মূল দুটো বিষয় বলি, যে কিছু সংস্কারের বিষয় আছে, একই সাথে একটি প্রত্যাশিত সুষ্ঠু নিরপেক্ষ স্বাধীন নির্বাচনের একটি বিষয় আছে। মূলত কিছু সংস্কার সহ, যেই সংস্কারগুলো না করলেই নয়, এরকম সংস্কার সহ একটি স্বাভাবিক সুষ্ঠু স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। আমরা প্রত্যাশা করি যে ওনাদের উপরে যেটা মূল দায়িত্ব সেটি ওনারা সঠিকভাবে সম্পাদন করবেন। এটাই তো আমাদের কাছে ওনাদের চাওয়া রাজনৈতিক দল হিসাবে। একদিকে নতুন চ্যালেঞ্জ, অন্যদিকে পরিবর্তিত পরিস্থিতি। দেশের জন্য কিছু করার এটাই শেষ সুযোগ। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসির সংলাপে এমন মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে নির্বাচন বিশেষজ্ঞদের সাথে আলাপকালে বিগত কয়েক নির্বাচনকে জালিয়াতির উল্লেখ করে সে শিক্ষা নিয়ে ভালো নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন সিএসি। এ সময় স্বচ্ছ ও সুন্দর নির্বাচন আয়োজনে রাজনীতিবিদ, গণমাধ্যম সহ সবার সহযোগিতার কথা জানান তিনি। সাবেক নির্বাচন কর্মকর্তাদের সাথে ইসির সংলাপে সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিভিন্ন দিক নির্দেশনার কথা উঠে আসে। এতে সিইসির সভাপতিত্বে অন্যান্য কমিশনার সহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। একই সাথে আজ তৃতীয় দিনের দ্বিতীয় ভাগের সংলাপে দুপুর থেকে নারী সমাজের প্রতিনিধিদের সাথে সংলাপ করবে নির্বাচন কমিশন। যেহেতু আপনারা এখানে প্র্যাকটিক্যালি জড়িত ছিলেন, ইউ নো বেটার দেন আস যে কোথায় কোথায় গ্যাপসটা থাকে, যেখান দিয়ে ইলেকশন ম্যানিপুলেট করার সুযোগ থাকে, ওই গ্যাপসগুলো যাতে আমরা বন্ধ করতে পারি, এই পরামর্শ আপনাদের কাছ থেকে আমরা চাইব, অন্যান্য পরামর্শ পাশাপাশি। আমরা শুধু
আপনাদেরকে আলোচনার খাতিরে আলোচনার জন্য আসতে দাওয়াত দিয়ে নেই। আমরা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ নিয়ে আমাদের নির্বাচনী প্রক্রিয়াটা, আমাদের প্রস্তুতিটা সাজাতে চাই। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা নেই, তবে জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচন হলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে জাতিসংঘ সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এই মন্তব্য করেন তিনি। জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ৩টি রাজনৈতিক দলের ৬ নেতার মধ্যে একজন ছিলেন ডাক্তার তাহের। ১৩ দিনের সফর শেষে সকালে বিমানবন্দরে অবতরণ করলে নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেয় তাকে। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, জাতিসংঘ সফরে সরকার প্রধানের সফরসঙ্গী হিসেবে রাজনৈতিক নেতাদের নেয়ার ব্যতিক্রম ঘটনা। জাতীয় ইস্যুতে বাংলাদেশ যে ঐক্যবদ্ধ আছে এটা তার প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডাক্তার তাহের বলেন, যারা সংস্কার বাস্তবায়নে বাধা দিচ্ছেন এ কারণে যদি নির্বাচন পিছিয়ে যায় তবে তার দায় তাদেরকেই নিতে হবে। ফেব্রুয়ারি নির্বাচন আগেই কতিপয় বিষয়ে আমাদের সমাধান হওয়া অত্যন্ত জরুরি। আমরা নিউ ইয়র্কে যেহেতু অনেক উপদেষ্টারা ছিলেন, প্রধান অ্যাডভাইজার ছিলেন, আমরা সকলকে বলেছি যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়ে যাওয়া দরকার। তবে একটা জেনেতন নির্বাচন তো সমস্যার সমাধান দেবেন না। নির্বাচন তো 18 সালে হয়েছে না, 24 সালে হয়েছে, 14 সালে হয়েছে। তো এই নির্বাচন কি সমস্যা বাড়াইছে না কমাইছে? এই জন্য নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া উচিত, কারণ একটি ডেমোক্রেটিক পিপলস রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট আমাদের দেশের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, জনগণের অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনটাই হচ্ছে সমস্যার সমাধান। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে জাতিসংঘ সরকারকে সার্বিক সহযোগিতা করবে বলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে জানিয়েছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। মঙ্গলবার সকালে রাজধানীর বসুন্ধরায় জামাতের আমিরের সাথে রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে একথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করা হয় জামাতের পক্ষ থেকে। এছাড়া বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সংকট সমাধানে দুপক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানান জামায়াত সেক্রেটারি। 2026 ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে যেন হতে পারে সে ব্যাপারে ওনারা সহযোগিতা করবেন। এ ব্যাপারে জামাত ইসলামীর ভূমিকা, দেশের গণতন্ত্র এবং আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ এবং নতুন একটা রাষ্ট্র কাঠামো গঠনে যে রিফর্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে যে দেশ যাচ্ছে, আগামীকালকে ন্যাশনাল কনসেনসাস কমিশনের একটা বৈঠকে একটা সমস্যার নিষ্পত্তির দিকে যাবে বলে আমরা সকলেই আশাবাদী এবং হোপফুল। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলাটা ছাত্রলীগের সহ্য করতে না পেরে আবরার ফাহাদকে হত্যা করেছিল। পড়াশোনা করতে এসে আর যেন কেউ আবরার ফাহাদের মতো ভিকটিম না হয়, সেই প্রত্যাশা আবরার ফাহাদের পিতা মোহাম্মদ বরকতুল্লাহর। শহীদ আবরার ফাহাদ স্মরণে ডাকসু আয়োজিত ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব শীর্ষক সেমিনার ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। যে শিবির ত্যাগ দিয়ে যে কাউকে নির্যাতন করা, নিপীড়ন করা এটা জায়েজ। বাংলাদেশে গত 16 বছর ধরে করা হয়েছে এবং এটা করেছে ভারতের এজেন্সি দ্বারা চিন্তাগতভাবে ট্রেন বা প্রশিক্ষিত এদেশের একটা সন্ত্রাসী গোষ্ঠী, সেটি হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। আমরা বারবার বলেছি আমাদের শত্রুর সাথে আমরা ইনসাফ চাই। যে ছাত্রলীগ সরাসরি গণহত্যা করে নাই, গুম করে নাই, হত্যা করে নাই, ধর্ষণ করে নাই, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া যাবে না, এটা আমরা হাজারবার বলেছি। আমরা ইনসাফ চাই, আমরা ইনসাফ, জুলুমের বিপরীতে আরেকটা জুলুম চাই না। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস সিলেটের মোগলা বাজারে লাইনচ্যুত হওয়ার 3 ঘন্টা পর সারা দেশের সাথে রেল যোগাযোগ ফের শুরু হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, মোগলা বাজার ক্রসিংয়ে নির্দিষ্ট স্থানে থামার নির্দেশ দিলেও তা অমান্য করে উদয়ন এক্সপ্রেস। ফলে মোগলা বাজারে হরগৌরীপুরে ট্রেনটির ইঞ্জিন সহ 4টি বগি লাইনচ্যুত হয়।
এ ঘটনায় চালকের গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখার দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা। ট্রেনের বগি উদ্ধারের জন্য আখাউড়া থেকে রিলিফ ট্রেন সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে এক লাইন দিয়ে সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ আবারও চালু হয়েছে। এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণ খতিয়ে দেখতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দু সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রভাব খাটিয়ে এস আলমের নিয়োগ দেয়া অদক্ষ কর্মকর্তা কর্মচারীদের ছাঁটাইয়ের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা। সকালে ইসলামী ব্যাংক লালবাগ শাখার সামনে মানববন্ধনে বক্তারা বলেন, এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ব্যবস্থাপনায় অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত 8,340 জনের বেশি অদক্ষ অর্ধশিক্ষিত কর্মীর জন্য প্রতি বছর 1500 কোটি টাকার বেশিও আর্থিক ক্ষতির বোঝা টানতে হয়েছে ব্যাংকটিকে। টাকা পাচার হওয়ায় গ্রাহকদের দীর্ঘদিন টাকা দিতে পারেনি ব্যাংকটি। বলেন, কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা আনুষ্ঠানিক পরীক্ষা ছাড়াই কেবল মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পান দোকানদার, গৃহকর্মী, অটোরিকশা চালক সহ বিভিন্ন শ্রেণীর ব্যক্তিকে এই বিশাল সংখ্যক নিয়োগ দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তারা। বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে। রিজার্ভ তারল্যতার সংকট ছিল, যার কারণে আমাদের প্রয়োজন প্রেক্ষিতে যে ধরনের টাকার প্রয়োজন ছিল এই টাকাগুলো আমরা নিতে পারি না, এবং সেখানে একটা লিমিট করে দেওয়া হয়েছে। আমাদের 1 লাখ উঠাইতে পারবো, 50,000 উঠাইতে পারবো, এইভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। দুর্নীতিমুক্ত আমরা এই ব্যাংকটা চাই। এই ব্যাংকে কিন্তু আগে দুর্নীতি ছিল না, এই এস আলমও এই দুর্নীতিগুলি করছে। বিনিয়োগের নামে ব্যাংকের অর্থ লুণ্ঠন করেছেন, যার কারণে আমরা গ্রাহকরা, বিশেষ করে মানুষ মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষ শঙ্কায় ছিল যে ব্যাংকটা একসময় এরা দেউলিয়ত করে ফেলবে। শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে 2 দালাল সহ 24 জনকে আটক করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সোমবার দিবাগত রাতে জেলার ঝিনাইগাতি উপজেলার হলদিগ্রাম সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে হলদিগ্রাম বিওপি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় 4টি সিএনজি চালিত অটোরিকশা থেকে 24 জনকে আটক করেন বিজিবির সদস্যরা। আটককৃতরা সবাই রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এবং শেরপুর জেলার বাসিন্দা। আটকের সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়। 54,000 টাকা জব্দ করা হয়। বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, তারা ভারতে শ্রমিক হিসেবে কাজ করার পরিকল্পনা নিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টিভির ব্যুরো প্রধান ও ভিডিও সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় চলছে সাংবাদিক সমাজের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। সকালে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা। এ সময় বক্তারা বলেন, হামলার ঘটনায় দোষীদের দলীয় পরিচয় নয়, আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় সারা দেশে কঠোর আন্দোলন করার হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। একই দাবিতে দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন সাংবাদিকরা। প্রতিবাদে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীও মানববন্ধনে অংশ নেন। এ সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। কুমিল্লায় প্রেসক্লাবের সামনে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। সাংবাদিকদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটলেও বিচার হচ্ছে না বলে অভিযোগ করেন সাংবাদিকরা। দ্রুত এ ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। দ্রুত সময়ের মধ্যে প্রশাসন যাতে যারা এই হামলায় জড়িত এবং যে সকল ব্যক্তি জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনবে। সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা না হয়, বিচারের আওতায় না আনা হয়, তাহলে আমরা আমাদের এই রাজপথে থেকে আমাদের প্রতিবাদ, আমাদের এই সংগ্রাম চলবে। চিহ্নিত সন্ত্রাসীদের অনতি বিলম্বে, আজকে 72 ঘন্টা পার হয়ে গেলেও যেহেতু তাদের গ্রেপ্তার করা হয়নি, অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং এই দোষীদের আইনের আওতায় এনে তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের ব্যবস্থার জন্য। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।